সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর এম শামসুল আলী স্যার। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা সংকট নিয়ে আপনার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, সামাজিক সংকট নিয়ে। একটা সংকটের কথা বলি যে আমাদের সার্বিক সংকটের একটা কারণ কি, যে নৈতিকতা সংকট। আমাদের দেশে যে কোনো সমস্যার কথা বললেই প্রথম মনে করে যে সরকার, প্লেয়ার হলো সরকার, তারপরে সংস্থা, তারপরে ব্যক্তি, এটা সেটা। কিন্তু আমার মনে হয়, আমি এটা আমার নিজস্ব পার্সোনাল ধারণা, যে সারা পৃথিবীতে কেন সময় এই নৈতিকতা ডেভেলপমেন্টের জন্য সরকারের কোনো রেসপন্সিবিলিটি দেয় না। এটা ব্যক্তিগত, এটা হলো সিভিল সোসাইটির ব্যাপার। আরও যদি নিচে নামতে চান, এটা হলো ফ্যামিলির ব্যাপার, পরিবার থেকে। তো শুরু হয় পরিবারে, তারপরে নেক্সট স্টেপ হলো স্কুল। যে স্কুলে যা পাঠ্যপুস্তক, সেখানে কি শিখবে? টু বি এ গুড পার্সন। তা আমি তারপরে এরকম করতে করতে যদি একটা পার্সোনালিটি ডেভেলপ করে, এবং তার কোনটা ভালো কোনটা মন্দ, এই ডিভিশন অফ রেসপন্সিবিলিটি যদি করে, এটা কিন্তু ইংল্যান্ডেও কিছুদিন আগে ইংল্যান্ডেও বলছিল, আমার প্রাইম মিনিস্টার গত প্রাইম মিনিস্টার চলে যাওয়ার পর আগে বললো যে আমাদের এখানে নানান রকম প্রবলেম হচ্ছে, তো আমরা লোককে কনস্টিটিউশন মুখী করি। সেটা তো একটা অন্য জিনিস, যে দেশের আইন যা আছে, সংবিধান যা আছে, তা মানতে হবে। কিন্তু বেসিক কথা হলো ভালো মানুষ হতে হবে। আমি আপনাকে বলি, আমরা ডিজিটাল যুগে বাস করছি, আমাদের অনেক উন্নতি হচ্ছে, আমাদের যন্ত্রপাতি অ্যাক্সেসিং করছে, কিন্তু যদি মানুষ ভালো না হই আমরা, তাহলে যত হাইলি সফিস্টিকেটেড মেশিনস ইন দ্য ওয়ার্ল্ড, যা আপনি কল্পনা করতে পারেন, লেটেস্ট জেনারেশন আপনার সামনে যদি এনে দেয়, তো ওটা কি করবে? সে কি ফিগার্স জেনারেট করবে, না ডেটা তার ভেতরে ঢোকাতে হবে? তো রং ডেটা, রং আউটপুট। তো সেখানেও আবার হাতটা হচ্ছে একটা মানুষের। সেই মানুষটা যদি সঠিক ডেটা না দেয়, তাহলে আমি তো কম্পিউটারকে দোষ দিয়ে লাভ নেই, সে ফল দিবে না। এসেনশিয়ালি জিনিসটা এই জন্য আমাদের কিন্তু এই যে জমির রেকর্ড করার ব্যাপারে, এই মোগল আমল থেকে মহাফেজখানায় তাদের সব রেকর্ড আছে, দলিল দস্তাবেজ, তারপরে এটার নানান রকম খুব রিগারাস, একেবারে মিউটেশন, এইটা ওইটা। এখন সব মনে করি যে এত ঝামেলা করার দরকার কি, এগুলো সব আমরা কম্পিউটার করি, নাথিং রং। কিন্তু বেসিক জিনিসটা হলো অনেস্টলি করতে হবে জিনিসটা। কোথাও সেখানে যদি আপনি সততার সঙ্গে সেই তথ্য না রাখেন, তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যান্ত্রিকতার দিকে অবশ্যই আমাদের যেতে হবে, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। কিন্তু গুড হিউম্যান বিংস না তৈরি করতে পারলে আমাদের কিন্তু রাষ্ট্র পরিচালনা করাও ডিফিকাল্ট হবে। আপনি কাকে দিয়ে পরিচালনা করবেন? পুলিশ বলেন, আর্মি বলেন, পুলিশ বলেন, যে কোনো একটা জায়গায় রাখেন, তার যদি নিজের দায়িত্বটা যদি সঠিকভাবে না করে, তাহলে তো হবে না। কিন্তু সঠিকভাবে করতে হলে তার কি হবে? এটা রাষ্ট্রের থেকে বলতে হবে যে তুমি সঠিকভাবে করো, না বলবে না আমি ট্রেন্ড হয়েছি ছোটবেলা থেকে সত্য কথা বলতে, গড়ে উঠেছে এভাবে, আমি সত্য কথা বলতে ট্রেন্ড হয়েছি। এই যে আপনার মনে আছে, একটা বাচ্চা ছেলে রেল লাইন দিয়ে আসছে, তখন সে একটা মায়ের লাল কাপড় ইয়ে করে সে থামিয়ে দিল। এই জন্য এরা প্রাইজও পেয়েছিল ওই ছবিটা। প্রশ্ন হলো, ঘটনাটা মনে করলে যে এটা কি এমন? হ্যাঁ, ওই ঘটনা, তার অনেকগুলো লোককে বাঁচানোর যে একটা তাগিদ ভেতর থেকে আছে। তো এইটা কিন্তু আপনি বলবেন যে তাহলে শিক্ষিত হলেই তো এই জ্ঞান হয় না। এটা শিক্ষা একটা অন্য জিনিস। রবীন্দ্রনাথের ভাষা বলতে শিক্ষা হলো একটা পাথরের মতন, আর ওই পাথর থেকে যদি আলো না হয়, তাহলে কালচার, ওই আলোটা না হলে হয় না আমাদের। হ্যাঁ, পাথর থেকে যায়। আমরা যারা দুর্নীতি আমাদের যে হচ্ছে, তা কেউ এটা বলতে পারবে যে দুর্নীতি করছে অশিক্ষিত লোকরা দুর্নীতি করছে? না, শিক্ষিত লোকেরা জেনে শুনে আইনের ফাঁক ফোকড় দিয়ে নানান রকম ভাবে দুর্নীতি করছে। শিক্ষার সঙ্গে সততার সম্পর্কটা, শিক্ষার সঙ্গে সম্পর্কটা হলো প্রথাগত শিক্ষা যদি বলি, আমরা এখন যে শিক্ষাটা আমরা দিয়েছি, সেই শিক্ষাটার পরে এমফেসিসটা কিন্তু আমি যে দেখি
যে নানান রকম কৌশল অবলম্বন, কৃষিতে, তারপর শিল্পে, গার্মেন্টসে, এটার সঙ্গে ওটা জোড়া লাগানো যাবে কেমন করে, বেশ ভালো শেখো, অসুবিধা নেই। দুটো ডিসিমিলার মেটালস কি করে জয়েন করতে হয়, লেদ মেশিন করতে হয়, এগুলো জোড়া লাগাও, হাড্ডি জোড়া লাগাও, সবকিছু জোড়া। কিন্তু দুটো মানুষের মন জোড়া লাগানো, এটা এর মধ্যে কোনো রকম এর মধ্যে সায়েন্স লাগবে না, এটা লাগবে ভালোবাসা। তো এই যেটা বলছি যে আমাদের এই পাঠ্যপুস্তকগুলোতে যদি আমরা আগের যেসব পাঠ্যপুস্তক ক্লারেন্ডন রিডার্স ছিল, আমি 40s 50s এর কথা বলছি, সেই সব এসএসসিতে যেসব ছিল সেগুলো ছিল অ্যাবসলিউটলি ভ্যালু লোডেড। সেখানে কিন্তু এই কৌশল এবং নানান রকম টুলস অ্যান্ড টেকনিক্স এগুলো আমাদের শেখাতো না। আমাদের শেখাতো মনে হিউম্যানিস্টিক ভ্যালুস যেগুলো আছে, বাবা মার প্রতি, পড়শির প্রতি, এবং এগুলোতে গ্রেট ম্যান অফ দি ওয়ার্ল্ড। আমরা যেমন আমাদের ধর্মে আমাদের রাসূলকে হি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড রহমাতুল্লিল আলামিন, জগৎ সময়ের জন্য একটা রহমত, নট অনলি ফর হিউম্যান বিংস, নট অনলি ফর মুসলিমস, রহমতুল্লিল মুসলিমিন বলে নাই, হোল অফ ম্যানকাইন্ড। যেমন কোরআনও ইজ নট ফর এ সেকশন অফ দ্য পিপল, ইজ ফর দ্য হোল অফ ম্যানকাইন্ড। মানুষ পৃথিবীতে বাস করবে, কিভাবে বাস করলে ভালো হতে থাকবে, জ্ঞান বিজ্ঞান শিখবে, পড়শির সঙ্গে ভালো ব্যবহার করবে, সব ধর্মের সঙ্গে সুন্দরভাবে একটা জীবনযাপন করবে। তো ফ্যামিলিতে আমি যেটা বলছি, ফ্যামিলিটা কোথায় গেল, পরিবার কোথায় গেল স্যার, সেটা একটু বিস্তারিত বলবেন। পরিবারটা কোথায় গেল? পরিবার আপনি যদি দেখেন যে আগে আমরা যে বিভিন্ন সংগ্রামে, বিভিন্ন আন্দোলনে, ন্যায়ভিত্তিক আন্দোলনে, আমার কিন্তু মধ্যবিত্তের একটা বড় ভূমিকা ছিল। তাদের ফিলোসফিটা ছিল যত কমে পারো চলো, কিন্তু বিদ্যা বুদ্ধিতে যত পারো আগাও, বেশি নাও। হ্যাঁ, মানে টু মাচ উইথ টু লিটল, মানে এটাতে ছিল মধ্যবিত্তের একটা ফিলোসফি, প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। সে প্লেন লিভিং চলে গেছে, অনেকে লিভিংও খুব কষ্টকর হয়ে গেছে। আবার যাদের লিভিং খুব বেশি ভালো, তাদের মধ্যে হাই থিঙ্কিং এ তো দূরের কথা, সেখানে তাদের থিঙ্কিং গুলো এরকম দিবারাত্র, মানে তাদের এই অন্য ধরনের চিন্তা। আমি একটা এক্সাম্পল দিই। আপনি যদি একটা কোনো 100টা ফ্যামিলি যারা খুব ওয়েল অফ ফ্যামিলি টার্গেট করেন, মানে সচ্ছলতার আরেক ধাপ উপরে উঠছে, তার টার্গেট করেন, দেখেন বাবা মা ছেলে মেয়েদের সঙ্গে কতটুকু সময় ব্যয় করে, কতটুকু কথা বলেন, তারা কতটুকু বন্ধু, টাকা পয়সা দিচ্ছে, পোশাক কাপড় চোপড় দিচ্ছে, ভালো ভালো রেস্টুরেন্টে পাঠিয়ে দিচ্ছে, জন্মদিনের সময় দু একজনকে শুনি বিদেশেও পাঠায়, আবার ভালো রেস্টুরেন্টে খাওয়ায়। তবু বাচ্চাদের মন কাঙাল হয়ে থাকে। কেন না? তারা বাবা মা তাদেরকে সময় দেয় না। তো যে সময়টা কেন সময় দেয় না? বাবা মা আপন আপন বৃত্তে, মানে তার প্রভাব বলয় বিস্তার করতে আপন আপন বৃত্তে পরিভ্রমণ করছে। এতে ছেলেপেলেরা একসময় বুঝতে পারে যে আমাদের সবই দিচ্ছে, বাট হোয়াট উই ল্যাক ইজ টাইম, প্যারেন্টস টাইম। আমি জানি 60s এর যে হিপি মুভমেন্টটা শুরু হয়েছিল এই আমস্টারডামে, নেপালে, অন্যান্য জায়গায়, স্প্যানিশ স্টেপস, ইটালিতে, এদের কি ছিল? এদের তো খুব ভালো টাকা পয়সা, দে হ্যাড এভরিথিং, দে হ্যাড অ্যাক্সেস টু এভরিথিং, কিন্তু এদের মনে কোনো শান্তি ছিল না। এখন যেটা হয়ে গেছে, এখন ফ্যামিলিগুলো আপনি দেখবেন যে ছেলেপেলে কি পড়বে, আমার বাবা মা কোনো সময় আমাকে বলে নাই আমি কি পড়ব। ইচ্ছে প্রকাশ করেছিল যে তুমি ইংরেজি ম্যাথমেটিক্স পড়ে তুমি করো, জুডিশিয়াল লাইনে যাবা, কিন্তু আমি ফিজিক্স পড়ে আমার খুব ভালো লাগলো, আমি ফিজিক্স পড়লাম, ম্যাথমেটিক্স পড়লাম। তো আমার বাবা মা ইজ নট আনহ্যাপি উইথ মি। কিন্তু এখন ছোটবেলার থেকে তাকে কোন জায়গায় দিতে হবে না দিতে হবে, মানে এটা হোল জিনিসটা হচ্ছে মানি সেন্টার, পিপল সেন্ড দ্য চিলড্রেন টু ওয়্যার মানি ইজ। এভাবে একটা সোসাইটি চলতে পারে। আগে বাজারমুখী করে ফেলা না, নাটক দেখেন সে অনেক আগের থেকে কি টাকা দাও দুবাই যাব, টাকা দাও দুবাই যাব, মানে ছেলে কি করুক না করুক তা না, ইজ আ লট অফ মানি, আর দ্যাটস এনাফ। মানি আছে, টাকা আছে, আর কি চাই। এবং আরেকটা জিনিস হচ্ছে জানেন, একজন
এটা সত্যি যে সমাজে যদি দিন যাপন আর প্রাণ ধারণের গ্লানি মানুষকে বেশি বইতে হয়, তারিত করে নানান রকম তখন সংকট দেখা দেয়, তখন মানুষ দে টেক রিকোর্স টু, মানুষ দুর্বল তো বেসিক্যালি, কিন্তু কনসিভ আছে যে খুব মানুষকে দুর্বল ভাবে সৃষ্টি করা হয়েছে। তো ব্যাটারি চার্জার লাগে, মোরালিটি যে লেসন্স গুলো ওটা ব্যাটারি চার্জারের মতন, একবার শুনলে অনেক দিন ধরে চলে, আবার আবার মনে হয় না না একটু করি তাতে কি হচ্ছে, 2 নম্বর পথে যায় না, মানে অস্থির মস্তিষ্ক, অস্থির মস্তিষ্ক। সেই জন্যে মোরালিটি অ্যাক্টস অ্যাজ এ ব্যাটারি চার্জার। এখন শিক্ষা ব্যবস্থায় আমি যেটা বলছিলাম যে শিক্ষিত বেকারের চাইতে অশিক্ষিত বেকারের চাইতে শিক্ষিত বেকার কিন্তু সমস্যা বেশি করে। অশিক্ষিত বেকার সে কোথায়, এখানে কাজ আছে, আচ্ছা ঠিক আছে ওখানে করবো। শিক্ষিত ব্যাপার তার মধ্যে একটা ইগো হয়, আমার একটা ডিগ্রি হয়ে গেছে, আমি কাজটা কেন করব, আমি এই কাজটা কেন করবো। আরে তুমি কাজ করবে, কাজের সঙ্গে তোমার ডিগ্রি কি? তুমি গিয়ে হাল চাষ করো না, ইউ নো দ্য বেস্ট কোন সিড কখন লাগাতে হবে, কিভাবে লাগাতে হবে, এর মধ্যে ঢুকে দেখো যে কতখানি অ্যামাউন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, কিভাবে আমাদের দেশে এগ্রিকালচার উন্নত হলো, বিকজ বেটার ইনপুটস এগ্রিকালচারিস্ট ইজ বেটার সায়েন্টিস্ট দ্যান নেতা। এই যে চ্যানেল আইতে এরা করে সাইকশিয়ান আদার্স, সবসময় তো সারাক্ষণ এইগুলি বলছে। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে শিক্ষিত বেকার এটা করার দরকার আমাদের নেই। আমাদের যে প্রয়োজন আছে পলিটেকনিক্স, খুব ভালো পলিটেকনিক্স তৈরি, কারিগরি শিক্ষা, কারিগরি। হাউ ইজ ইট, এই কারিগরি যদি আমরা এটা করি তাহলে আমাদের অনেকটা এমপ্লয়মেন্ট এটা জেনারেটেড হয়। আমার নদী নালার জন্য আমি ড্রেজার বাইরে থেকে আমি কিনবো কেন? বহুদিন ধরে আমি বলে আসছি, ড্রেজার বাইরে থেকে আমি কিনবো কেন? আমি একটা ট্রাক্টর বাইরে থেকে কেন কিনবো? এই জিনিসগুলো আমাদের দেশে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। ইজ ইট দ্যাট ডিফিকাল্ট এ প্রবলেম? আমাদের এখানে এই যে গার্মেন্টসের এখন অনেকগুলো জিনিস একসঙ্গে করে, কিন্তু তবু মেশিনটা বাইরে থেকে নেই। আমি বলবেন একটা মেশিন তো 20 বছর চলে, আমি একবার তৈরি করলাম তারপর কি হবে? আরে সমস্ত জায়গায় পৃথিবীতে ওয়েজেসের মূল্য অনেক বেশি, বাংলাদেশে ওয়েজেস এখন কম। সুতরাং তুমি যদি এই কৌশল আয়ত্ত করতে পারো, এটা বানানোর কৌশল, এবং সেটা যদি নিজের দেশের প্রয়োজন মেটে এবং বাইরের দেশের লোক যদি দেখে যে না একটা কোয়ালিটি ভালো, কি জন্য আমরা জাহাজ তৈরি করছি কেন? তো এটা কৌশল যদি ভালো হয় তাহলে এই কৌশল অন্যকে দাও, অন্য লোক উপকৃত হবে, দেশের মধ্যে সম্পদ আহরিত হবে। এখন আমরা কিভাবে আমাদের টাকা রোজগার হচ্ছে? আমাদের টাকা রোজগার হচ্ছে ভ্যাট, আর বাইরে যাবা, হ্যাঁ ও তো যাবেই, 2000 টাকা দেয় না, 2000 5000 করে দাও, তো যেতেই হবে। এটা হচ্ছে এইটা এক ধরনের কালেকশন সার্ভিসেস সেক্টর দিয়ে, কিন্তু মেইন কালেকশন হলো R&D। এবং সেইখানে এখন যেটা আমরা এই যে 21st সেঞ্চুরি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল করে, এটার মেইন জিনিসটা হলো যে আপনার নলেজ ইকোনমি। অনেক যদি আমরা করে সম্পদ করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের মধ্যেই আমাদের কিন্তু অর্থনৈতিক, এই যে আপনি নলেজ ইকোনমি বা জ্ঞান ভিত্তিক যে অর্থনীতি, সেই জায়গাটা একটু বিস্তারিত আলোচনা যাবো স্যার। স্যার জানতে চাচ্ছি যে আমাদের অর্থনীতি কি নিজস্ব জ্ঞান ভিত্তিক না আমদানি করা জ্ঞান ভিত্তিক? এটা আমদানি করা জ্ঞান ভিত্তিক। এই জন্য এই প্রবলেমটা ওইখানে। আমরা যদি নিজস্ব জ্ঞান ভিত্তিক করতাম তাহলে আমাদের কি হতো, আমরা যদি সাফিসিয়েন্টলি একটা লোক, তাকে যদি ইয়ের কাজ কি, রাষ্ট্রের কাজ হলো সহায়ক ভূমিকা, এবং আমরা যদি এই সব জায়গায় যদি ব্যবস্থাটা এরকম করে দিই যে মানুষ ব্যবসা বাণিজ্য করে অন্যান্য পেশায় নিয়োজিত থেকে তার জীবন ধারণ নির্বিঘ্নে করতে পারবে, তাহলে কিন্তু লোক এইরকম রং চ্যানেলে গিয়ে টাকা পয়সা রোজগার করে না। একটা লোক যদি দেখে যে আমি যা রোজগার করছি তা দিয়ে আমার ভাত কাপড়ের ব্যবস্থা হচ্ছে, মাথার উপর ছাদ থাকছে, চিকিৎসা পাচ্ছি, যাতায়াত হচ্ছে, সবকিছু হচ্ছে, আমার বিনোদন হচ্ছে, সবকিছু হচ্ছে, তাহলে সে কিন্তু করবে না। কারা করে? যারা ধরেন এই যে মাদকতাও করা যায়, ফ্রাস্ট্রেশনে অনেকে যায়, অনেক রং হ্যাবিটসে যায়। তো আমার মনে হয় যে এই আমরা যদি নিজস্ব জ্ঞান ভিত্তিক একটা ইকোনমি ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু এটা আমাদের জীবনযাত্রাটা যত সহজ হবে, রাষ্ট্রের আর্নিং যত সহজ হবে, তত কিন্তু অপরাধ প্রবণতাটাও বাড়তে থাকবে। তো আমি নৈতিকতাটা দরকার। এখন দেখা যায় যে নৈতিকতা
লো ইনকাম গ্রুপের চাইতে নৈতিকতা বেশি দরকার হাই ইনকাম গ্রুপের। হাই ইনকাম গ্রুপের দরকার, আপনি বলবেন যে তোমার এত আছে আবার কেন তুমি যাচ্ছ, হাউ মাচ ইজ এনাফ, 10 কোটি আছে, কত 30 কোটি বানাতে চাও, 60 কোটি বানাতে চাও? মানে এই জায়গা নিয়ে আপনার ব্যাখ্যাটা কি, যে যে একজনের, যে আপনি যেটা বললেন যে 30 কোটি আছে, সে কেন 60 কোটি বানাতে চায়? সে এইটা ভোগ করতে কি পারবে? পারে না, ভোট করতে পারবে না। তাহলে কেন এই ভাগ করতে পারবে? এখানে আপনাকে ছোট্ট একটা গল্প বলি। এই গল্পটা অনেকেই হয়তো জানেন, তবু আমি বলছি যারা জানে না তাদের জন্য। লিও টলস্টয়ের গল্প, হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান রিকোয়ার। ওই সেই জারের সময় বললো একজনকে, তুমি ঘোড়া ছুটিয়ে যতদূর পারো সার্ভে করে আসো, যা দেখে এসে এসে যা বলবা সব তোমার। বেলা গড়িয়ে যাচ্ছে, ও খালি মনে করছে এইখানে এই জলাভূমিটা এটা আমার ভালো, এইখানে এই অর্চারটা খুব ভালো, এটা না নিলে হবে না, ওই পাহাড়টা না নিলে হবে না। কিন্তু ওর মনে ছিল যে কথা ছিল সূর্যাস্তের আগে রিপোর্ট করতে হবে। এক সময় দেখলো যে আরে এখন আর বেশি নজর দেব না, তাড়াতাড়ি ফিরবো, সূর্য হেলে পড়েছে। তারপরে যখন খুব স্পার্ড ইজ হর্স, চাবুক মারতে মারতে গাড়ি নিয়ে এসে এই ঘোড়াটাকে নিয়ে এসে গাড়ির সামনে এসে পড়ে গেল। লোকজন তাকে ধরে একটা জায়গায় সমাধিতে নিয়ে গেল, and সমাধি was 6 feet long। এটা হলো গল্প। আমি চিন্তা করলাম যে লিও টলস্টয় এইরকম ভ্যালু ওরিয়েন্টেড মোরাল স্টোরি কি করে লিও টলস্টয় লিখলো, আমি অনেক সময় চিন্তা করেছি। এবং মস্কোতে তার যে ইয়েটা আছে, টোমটা আছে, কয়েকবার আমি ভিজিটও করেছি। এর উত্তরটা পেলাম আমি ওইখান থেকে, যে লিও টলস্টয় যখন মারা যায় তখন তার যে ওভারকোটের পকেটে একটা বই পাওয়া গেছিল। আচ্ছা, সেই বইটা হলো 40 হাদিস। তিনি ইসলামের হাদিসগুলো, লিও টলস্টয়ের ইসলামের হাদিসগুলো পড়তেন। এই হাদিসের মধ্যেই দেখবেন, 40 হাদিসের মধ্যেই জীবন যাপনের জন্য, এটা তো ওয়ে অফ লাইফ। আমাদের ইসলাম মানে যে নামাজ পড়ো, এটা করো, এটা করো, এটা একটা বেনিফিট আছে, কিন্তু যদি ভালো মানুষই না হয় তো এগুলো করে লাভ কি? এটা তো আসল কথা হচ্ছে ভালো মানুষ হওয়ার জন্যই তো আল্লাহ বিধান দিয়েছেন, ওগুলো করতে হবে, ভালো মানুষ হতে হবে। তো লিও টলস্টয়ের এই ওভারকোটের পক্ষে এই জিনিস, এবং দেখবেন যে এই গল্প না, অন্যান্য সমস্ত গল্পের মধ্যে ভেরি ডিপ সেন্স অফ মোরালিটি, যে এটা ইনভলভ আছে। তা আমরা এই যে প্রভাব বলয় বাবা মা, এই প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে যদি আমরা ফ্যামিলিটাকে ঠিক করি, ফ্যামিলি কিন্তু ছোট একটা গভর্নমেন্ট, একটা মিনি গভর্নমেন্ট। এই মিনি গভর্নমেন্ট ওইটাই একটা ছোট রাষ্ট্র। ওইটাকে যদি আমি ভালো মতো ম্যানেজ করতে পারি, ওখান থেকে ভালো ছেলে স্কুলে পাঠাতে পারি, স্কুলের টিচাররা যদি ভালো নাগরিক তৈরি করে, তাহলে কিন্তু আমার এই পুলিশ আর এই র্যাব আর এই যত রকম আছে এগুলোর এগুলোর অত্যন্ত কম হয়ে যায়। সিকিউরিটির প্রশ্ন, হোল নেশন তখন সচেতন হয়ে যায়, যে অপরাধ প্রবণতা কমে গেলেই তো এই জিনিসটা হয়। যে আজকে যে নৈতিকতা চলে আসে তখন তো আর নৈতিকতা। সো আমি আই উড গো ব্যাক টু সে দ্যাট আমাদের ফ্যামিলি ভ্যালুস গুলো আবহমান কাল থেকে প্রত্যেক ধর্মের লোকেদের যে ফ্যামিলি ভ্যালুস গুলো ছিল, সেই ভ্যালুস গুলো আমাদেরকে ইনকালকেট করতে হবে। আবার উই হ্যাভ টু গো ব্যাক টু দি বিগিনিং, টু দ্য এটা স্কুলে সিলেবাস গুলো রিঅর্গানাইজ করতে হবে। আর এই যে স্কুলে এত পাশ করছে সব তারাগুলো একেবারে মানে খসে খসে পড়ছে আকাশ থেকে, এত স্টার। কিন্তু এত স্টার যখন পরীক্ষা দিতে যায় কিন্তু ভালো করে না, মানেটা কি? মানে টিচিংরা ওরা কি লিখছে না লিখছে এগুলো একটু ভালো করে দেখতে হবে না? সেখানে কিন্তু লিনিয়েন্সির কোনো স্কোপ নাই। একটা জিনিস সাথে আমি একটা ফিজিক্সের লটা বলি, হুকস ল। আমার ডিসিপ্লিনে আপনি একটা রাবারের জিনিস একটু টানলেন, আরেকটু টানলেন, আরেকটু টানলেন, আরেকটু টানলেন, এক সময় কি হবে? ছিঁড়ে যাবে। তা আমরা কেন ছিঁড়ে ফেলছি বাচ্চাদেরকে? ওদেরকে এর মানে এই নয় যে বাচ্চারা ভালো টিচিং করলে বেশি পার্সেন্টেজ পাবে না, তা না, কিন্তু দে শুড নট বি ওভার স্ট্রেসড ভালো করার নাম করে। স্কুল নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। স্কুল আমাদের এখানে নানা রকম স্কুল আছে, কিন্ডারগার্টেন, ক্যাডেট,
এই স্কুলের ইংরেজি কথা মাধ্যম, বললেই প্রাথমিক স্কুল। ওই প্রবাদটার কথা আমার বেশি মনে পড়ে, ভিশাস সার্কেল। আচ্ছা, মানে এই সমস্ত যে মানে সমাজকে সংস্কার করার, তার জন্য ভালো মানুষ তৈরির জন্য স্কুল দরকার। কিন্তু স্কুলে যাদেরকে আমরা নিয়োগ করি, আপনি জানেন সবাই খুব প্রাইভেটলি অ্যাডমিট করে। এই যে পয়সা কড়ি দিয়ে যদি কেউ একটা স্কুলে ঢোকে, তো সেই ছাত্রকে কেমন করে শুদ্ধাচার করাবে? শুদ্ধাচার সরকার একটা ব্যবস্থা নিয়েছে, অত্যন্ত ইম্পর্টেন্ট। কিন্তু যদি জীবনে শুরুই যে করলো পয়সা দিয়ে, সে শুদ্ধাচার কেমন করে? এবং ওই শিশুটি জানলো যে তাকে বিভিন্ন রকম লবিং করে ভর্তি করা হয়েছে। হ্যাঁ, প্রভাব খাটিয়ে, টাকার প্রভাব, ক্ষমতার প্রভাব এখন খাটিয়ে। ভালো একটা স্কুলে ভর্তি হওয়াটা একটা চাকরির তদবিরের মতন হয়ে গেছে। কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। আমি বলি, আমি নিজে যশোর জেলা স্কুলের ছাত্র, 1954 সালে ওখান থেকে ম্যাট্রিক পাস করি। আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে এরকম একটা ভালো স্কুল থেকে আমি লেখাপড়া শিখেছি। আমার ওখান থেকে যা শিখেছি বাকি জীবনে কিন্তু ওইটাই আমাকে গাইড করেছে। তো এই জেলা স্কুলগুলো খুব ভালো যে স্কুল ছিল, সব ভালো জায়গায়। ওখানে ইয়ে ছিল, রিলিজিয়াস টিচার ছিল, সায়েন্স ছিল, ম্যাথমেটিক্স ছিল, সব জিনিস, পণ্ডিত সব ছিল। তা আমাদের এখন তো অনেকগুলো জেলা হয়েছে, আমরা প্রত্যেকটা জেলাতে একটা করে ভালো জেলা স্কুল কেন আমরা ব্রিটিশ তৈরি করে গেছিল সেই সময়, তো সেইগুলো তো খুব ভালো, তখন রক্ষাও করা যায়নি। সেগুলোকে আমরা রক্ষাও করতে পারি নাই। এখন এই রকম স্কুল যদি না হয় তাহলে কেমন করে চলে? এখন স্কুল হয় কি, কোনোটা 10টায় বসে, কোনোটা 11টায় বসে, কোনোটা 2টায় শেষ হয়ে যায়, কোনোটা 4টায় শেষ হয়ে যায়। মাস্টার আসলো না আসলো, তারপরে সব আবার এখন তো সরকারিকরণ হয়ে গেছে। আগে একটা ইয়ে ছিল, একটা জবাবদিহিতা ছিল। ওই স্থানীয় লোকজন জিজ্ঞেস করতো তার শিক্ষককে, অনেকে বন্ধু, কিরে তুই কোথায় ছিলি? আমার ছেলে পেলে বললো তুই ক্লাসে যাসনি। ও আমার কাজ, আচ্ছা ঠিক আছে, এটা দেখ। তো এটা জবাবদিহিতা ছিল স্থানীয় জনসাধারণের কাছে। Where is this accountability? না, গভর্নিং বডি আছে, কিন্তু সেই গভর্নিং বডিও তো না, সেই গভর্নিং বডি ফাংশন করে না। সুতরাং স্কুলের কাজ কি শুধু একটা যে যাও তোমাকে একটা ডিগ্রি দিয়ে দিলাম, যাও তুমি ফার্স্ট ক্লাস পেয়ে গেলে, আবার কলেজ ফার্স্ট ক্লাস পেলে, এমএসসি ফার্স্ট ক্লাস পেলে, তো ফার্স্ট ক্লাসগুলো নিয়ে কি করবে? ইফ আই এম এই ফার্স্ট ক্লাস হোল্ডার আর আপনি আমার এমপ্লয়ার, আপনি আমার বসে আছেন at the other side of the table, আপনি আমাকে জিজ্ঞেস করবেন, ও তো ডিগ্রি এগুলোর দিকে তাকাবেন না। ঠিক আছে, তুমি পাস করেছো, ভালো, রেখে দাও, ওটা একটা আমার অফিস রেকর্ড। জানো কি ভেতরে বস্তু কি আছে, এটা যখন জিজ্ঞেস করবেন, তখন যদি বস্তুটা না বেরোয়, তাহলে সেই লোককে যদি আমি যদি আমি এমপ্লয় করি, তা সে রাষ্ট্রের কাজ ভালো করে চলবে কেমন করে? এইটাই বলা উচিত যে রাষ্ট্রের কাজ ভালো করে করবার জন্যে, রাষ্ট্রের কাজ ভালো করে চলার জন্য, প্রশাসন যন্ত্র ভালো করে চালানোর জন্য ইউ নিড দ্য বেস্ট অফ পিপুল। সেই বেস্ট অফ পিপুল তৈরি করতে হলে যে স্কুল যেভাবে অর্গানাইজ করা দরকার, ভালো ভালো ছেলে তৈরি করা দরকার, এখানে দয়া দাক্ষিণ্যের, শিক্ষার ক্ষেত্রে দয়া দাক্ষিণ্যের কোনো ব্যাপার নেই। আর তাছাড়া এমনি তো এখন মেয়েদের ব্যাপারে সরকার মানে বেশ অনেক বছর ধরে বাংলাদেশ সরকার মেয়েদের ব্যাপারে খুব উদারনীতি ফলো করছে, দিচ্ছে, মেয়েদের শিক্ষা বাড়ছে, এটা ভালো কথা। কিন্তু বাড়লে তার অন্যান্য দিকে তার এফেক্ট আছে, বা এমনিও যারা পড়ছে অন্যান্য দিবে। কিন্তু রিয়েলি যদি আপনি একটা পোস্টে একটা জায়গায় ধরে শিক্ষার মধ্যে করতে চান, তাহলে কিন্তু আপনাকে খুব ভালো লোকজন তৈরি করতে হবে। এখন কোয়ালিটি ছাড়া আর কোনো কিছু নেই। সেই জায়গা থেকে আমি বলছি যে স্কুল থেকে সে নৈতিকতার, স্কুলে নৈতিকতা শিখবে, স্কুলে ভাষা শিখবে, স্কুলে বিজ্ঞান শিখবে, অঙ্ক শিখবে। এই স্কুলই হচ্ছে একমাত্র ইনভেস্টমেন্ট। সরকারের যদি সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট যদি কোনো দরকার লাগে, সেটা হলো স্কুল এডুকেশনের পরে। দি হাইয়েস্ট অ্যামাউন্ট অফ, আমাকে যদি বলেন দ্য স্কুলস অ্যান্ড স্কুলস অ্যান্ড স্কুলস, একটা স্কুলগুলোর ল্যাবরেটরিগুলো গিয়ে দেখেন, সব 25 পাচ্ছে বহুদিন ধরে, বহু বছর ধরে এরকম। আমরা যেটা বলি মানে প্র্যাকটিক্যাল, হ্যাঁ প্র্যাকটিক্যাল নেই 25 গিয়ে দেখেন যে ঢাকার মধ্যে তাও দুটো একটা স্কুলে আছে, ঢাকার বাইরে 10 মাইল দূরে, 20 মাইল দূরে দেখেন
হোয়াট ইজ দ্য সিচুয়েশন, কি কেমিক্যালস আছে, একটা ট্যানজেন্ট গালভানোমিটার আছে কিনা। তো সে যদি ক্লাস না করে প্র্যাকটিক্যাল খাতা কোনোভাবে জমা দিয়ে ক্লাস না করে 25 পেয়ে যায়, 25 তাহলে তো সেখানে নৈতিকতা হ্যাঁ। এটা আমার এখন মনে হচ্ছে যে আমি সারা জীবন যে কাজ করছি তার চাইতে এখন অনেক বেশি আনন্দ পাচ্ছি আমি গ্রামে গঞ্জে ঢুকে। এই সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি স্কুলে যারা সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স পড়ায়, আমি দুটো ডিভিশনে ঘুরেছি, আরো ঘোরার ইচ্ছে আছে। এদেরকে যদি আমি একটু শিক্ষকতা কিভাবে পড়াতে হবে এটা জানাতে পারি, তাহলে কিন্তু একটা বড় কাজ হয়। এটা সরকারের দায়িত্বটা সরকারি, কিন্তু আবারও বলেছি সরকারের পরে ছেড়ে দিয়ে লাভ নেই, যার হাত যতটুকু প্রসারিত করা যায় ততটুকু করে এটা করতে হবে। আমার মনে হয় যে আমাদের স্কুলগুলোর, আপনাকে যদি বলেন যে সব প্রবলেমের গোড়া, আমি বলবো টু হ্যাভ এ গুড এডুকেশন, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন। যে এডুকেশন আপনাকে কন্টেন্ট শেখাবে বিষয়ের, যে এডুকেশন আপনাকে মূল্যবোধ শেখাবে, যে এডুকেশন আপনাকে একটা ভালো সুনাগরিক হিসাবে গড়ে তুলবে, হ্যাভিং কনসিডারেশনস ফর এভরিওয়ান, সেটা দেশপ্রেম থাকবে, সবকিছু থাকবে। এই রকম স্কুল এডুকেশনই হচ্ছে কিন্তু নৈতিকতার আপনার চাবিকাঠি। আর এমনি তো ধর্মে আছে, সেগুলো প্র্যাকটিস করা সবকিছুভাবে আছে, সামাজিকভাবে। আপনাকে ধন্যবাদ স্যার আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।